বিজনেস ম্যাথমেটিক্স, ডিফারেনশিয়াল ক্যালকুলাস অথবা ক্যালকুলাস এবং এর সাথে আছে পরের পার্টে ইন্টিগ্রেশন। এই অধ্যায়ে যাদের তোমাদের আছে ন্যাশনালের এবং 7 কলেজের স্টুডেন্টসদের, তোমাদের স্টুডেন্টদের এই চ্যাপ্টারের উপর আজকে থেকে ক্লাস হচ্ছে। তোমরা যে যে ডিপার্টমেন্টেরই আছো না কেন, তোমাদের সিলেবাসে একটু চেক করে দেখবে যে বিজনেস ম্যাথের এই চ্যাপ্টারটা 10, 11 কিংবা 9 থেকেই তো অনেক ডিপার্টমেন্টে, যেমন ফিনান্সে তো 9, 10, 11 এগুলো সবই হলো ক্যালকুলাস রিলেটেড। বাকিরাও একটু চেক করে নিবে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আছে কিনা। সো আমরা আগে জানবো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কি। ইন ম্যাথমেটিক্স, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইজ আ সাবফিল্ড অফ ক্যালকুলাস। তাহলে ক্যালকুলাসের আমি কি বলেছি, দুইটা পার্ট আছে, একটা হলো ইন্টিগ্রেশন আর একটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তোমাদের এই দুইটা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। অনেকে আছে শুধু ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা করে, ইন্টিগ্রেশন পার্টটা করে না। অর্থাৎ কারো চ্যাপ্টার 9-এ হয়তো ক্যালকুলাস আছে, 10, 11 দিকে হয়তো ইন্টিগ্রেশন আছে। এখন সে দেখা যায় 9 অধ্যায়টা করার পর দেখে খুব কঠিন, খুব একটা বুঝতে পারে না। ব্যাট বিজনেস ম্যাথের অন্যান্য চ্যাপ্টার গুলো ভালো করে করে, ক্যালকুলাসটা করে ইন্টিগ্রেশন করে না। এটা তোমার লাক ফেভার করলে তুমি করতে পারো, কারণ এটা আমরা আসলে বলতে পারি না যে ক্যালকুলাস করলেই তুমি একটা পুরো সলিড, মানে পুরো একটা পার্ট কোশ্চেনের পাচ্ছ কিনা। বিশেষ করে 7 কলেজে যেটা দেখা যায়, এক একটা পার্টে ABC পার্ট থাকে, তাই না? এখন সেখানে ক্যালকুলাসের একটা প্রশ্ন থাকে, এরপর নিচে আবার ইন্টিগ্রেশনটা থাকে, দুইটা মার্চ করে তোমাকে 15 মার্ক বা 16 মার্কসে যেভাবেই হোক না কেন মানবন্টনটা দেওয়া হয়। একইভাবে ন্যাশনালের প্রশ্নগুলো যদি তোমরা একটু খেয়াল করো, ABCD এরকম করে কিছু কিছু অংশ করে করে দিয়ে দেয় মাঝে মাঝে। বিজনেস ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে থিওরি হলে তো তোমার একটা প্রশ্নে 10-এ 10 এভাবে থাকবে, কিন্তু বিজনেস ম্যাথের এই চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে তুমি শুধু ক্যালকুলাস করে কিন্তু পার পেয়ে যাবে না। তোমার এই চ্যাপ্টারটা ধরা মানে হচ্ছে এটার সাথে সাথে ইন্টিগ্রেশনটাও তোমাকে শিখতে হবে। এখন ইন বিজনেস ম্যাথমেটিক্স কি বলেছি, ক্যালকুলাসের দুটো পার্ট। তো ওই সাবফিল্ড থেকে এসেছে আর কি, ফিল্ডের থেকে দুটো সাবফিল্ড উপশাখা এসেছে। সেই শাখাগুলো বা ক্ষেত্রগুলো হলো, একটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হলো ইন্টিগ্রেশন। ঠিক আছে? ইট ইজ ওয়ান অফ দ্য টু ট্রেডিশনাল ডিভিশনস অফ ক্যালকুলাস, দি আদার বিং ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে অপোজিটটা কি হচ্ছে, আরেকটার সাথেটা হচ্ছে ইন্টিগ্রাল, এটা আলাদা চ্যাপ্টার ইন্টিগ্রেশন। দ্য স্টাডি অফ দ্য এরিয়া বিনিথ আ কার্ভ। এগুলো তো অনেক কার্ভ আছে, আমাদের কার্ভের মাধ্যমে দেখা যায় যে আহ, তোমার তোমাদের বইগুলোতে এক্সপ্লেনেশন থাকে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমরা কার্ভ ওইভাবে ব্যবহার করি না। আমরা যেটা করি, একটা কার্ভ শিখবো আমরা, যেটা ইম্পর্টেন্ট। কিন্তু বেশিরভাগ যে ম্যাথ গুলো আসে, কার্ভটাতেও প্রেজেন্ট করা যায়, বাট কার্ভ তোমাদের আসে না, 7 কলেজ ন্যাশনালের আসে না, প্রাইভেটে দেখা যায় দেয়। আমরা জাস্ট ম্যাথ গুলোকে সিম্পলিফাই করি। ক্যালকুলাসের ম্যাথ গুলো মূলত হচ্ছে তোমাকে ওই যে সমান চিহ্ন দিয়ে তুমি যে আগে সিম্পলিফিকেশন করেছো না, সরল, ওরকম যত পারো এটাকে ভেঙে প্রকাশ করতে হবে। কিন্তু আগের সরলের মতো এটা না, এটা একটু কোয়াইট ডিফারেন্ট, কিছু সূত্র আছে, সূত্রে যদি এটা যায় তোমাকে এটা তোমার অ্যাপ্লাই করতে হবে। সূত্রের সাথে যেটা মিলে না তুমি সেভাবে এটা করতে পারবে না। যেমন তোমরা আগে বদমাস শিখেছো, ব্র্যাকেটটা নিয়ে কাজ হওয়া, অ্যাডিশন নিয়ে কাজ হয়, তারপর হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন গুণের কাজ হয়, এভাবে শিখেছো তো তোমরা অনেকগুলো, তাই না? আহ, তো ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, এভাবে সামেশন, কিছু নিয়ম শিখেছো যে সরলের সময় ব্র্যাকেট আগে উঠাতে হয়, যোগ করতে করতে হয় পরে, গুণের কাজ থাকলে আগে গুণের কাজ করতে হয়, এভাবে তোমরা শিখেছো। এখন ক্যালকুলাসের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা তোমাকে মানতে হবে। ওকে, নাও উই মে নিড টু নো হোয়াট ডাজ ক্যালকুলাস রেফার। ওকে, ক্যালকুলাস আসলে কি? দ্য ওয়ার্ড ক্যালকুলাস স্ট্যান্ডস ফর দ্য মেথড অফ কম্পিউটেশন। এই যে বললাম সরল করতে হবে, এটা কিভাবে করবো, আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন, কম্পিউটেশন, কম্পিউট করা, সাংখ্যিক কাজ, তোমাকে গণনা করতে হবে। সো ইন সিম্পল ওয়ার্ড উই ক্যান সে ক্যালকুলাস রেফার্স টু আ মেথড অফ কম্পিউটেশন। ওকে, the most common use of calculus is in regard to the computation of rate of change in one variable with reference to an infinitesimal variation in other variable. Okay, what does it mean? এটার মানে হচ্ছে, তোমার একটা ধরো প্রতিষ্ঠান আছে, এখানের প্রবলেম গুলো এরকম করে রিপ্রেজেন্ট করা যে একটা প্রতিষ্ঠানে তোমার হলো কতটুকু প্রোডাক্ট তুমি উৎপাদন করতে পারো, সেটা তুমি জানো। এখন কতটুকু চেঞ্জ ওই উৎপাদনে আনলে তোমার লাভে বা ক্ষতিতে কি প্রভাব ফেলবে। এখন বলতে পারো এই ধরনের অঙ্ক তো আমরা পার্সেন্টেজ দিয়ে করেছি, এটাতে ক্যালকুলাস কেন লাগবে? এই চ্যাপ্টারটার জন্য তোমাদের কিভাবে বলেছে যে ইউ মাস্ট ফলো দি ক্যালকুলাস টাইপ অফ ক্যালকুলাস মেথড, অন্য কোনো মেথড না। তোমাকে যে অ্যাপ্রোচটা ইউজ করতে বলেছি সেটা হলো ক্যালকুলাস টেকনিকটাকে ব্যবহার করতে বলেছে। এখন সেখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আছে, ইন্টিগ্রেশন আছে।
তোমার কতটুকু চেঞ্জ প্রোডাকশনে কিংবা যে কোনো একটা রেঞ্জের কথা যদি তুমি ধরো, যে কতটুকু চেঞ্জ আনলে এটা অন্য একটা প্রভাব বিস্তার করবে। যেমন একটা সংক্ষেপে যদি আমি একটা স্টোরির মতো করে বলি, যে একটা প্রতিষ্ঠানে 500 ব্যারেল অয়েল তোমার হচ্ছে প্রডিউস করে ওরা। তেল ব্যারেল, তোমার গামলা যেগুলো কি বলে, তেলের যে তোমার পটস গুলো, বা তোমরা পড়েছো আগে চৌবাচ্চা বলি আমরা এই ব্যারেলকে, ঠিক আছে? তো এই চৌবাচ্চা গুলোতে ওরা অয়েল প্রডিউস করে। এখন বলছে যে 500 ব্যারেলের মধ্যে কি চেঞ্জ আনলে আমাদের লাভ হবে এতটুকু, বা কতটুকু না করলে আমাদের ক্ষতি হতে পারে, এরকম একটা ডিসিশন দিবে ওরা। এখন দেখা যায় কি, আমরা যখন ম্যাথ গুলো করি, তোমাদের মনে হতে পারে এই কাজগুলো তো আমরা অন্য মেথড দিয়ে করতে পারি, বা এত ছোট ছোট হিসাব নিকাশ এটা আবার এত কঠিন করে কেন করছি। এটা হলো আমাদেরকে শেখানোর জন্য প্রবলেম গুলো এভাবে সাজানো বিভিন্ন বইতে, বিকে কাপুরের বই বলো, সঞ্চিতির, তারপর হচ্ছে তোমাদের নদী পাবলিকেশন, কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম, এগুলোর সব ম্যাথই কিন্তু বিকে কাপুর থেকে নেওয়া। আমার শিটে সবই বিকে কাপুর, ইন্ডিয়ান রাইটার সঞ্চিতির যে বই, বিজনেস ম্যাথের জন্য বেস্ট বই, তোমাদের এই বইটা ফলো করা দরকার। এগুলোর থেকেই ম্যাথ দিয়েছে নদী পাবলিকেশনে। এন্ড দেন কমার্স অ্যান্ড মিলেনিয়ামে ওরা একটু চুরি চুরি বা ধরো বলতে পারি আমরা, এগুলোকে কালেক্ট করে সেখানে দেয়। আসলে ম্যাথ গুলো সব ইন্ডিয়ান রাইটারের বইয়ের, ঠিক আছে, ভালো ভালো সোর্স থেকে নেওয়া। এখন বিকে কাপুর সঞ্চিতির বইটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ানো হয়, কোশ্চেন করলে তোমাদের ওই বইটা থেকেই দেয়। তোমরা কমার্স মিলেনিয়াম কিনলে পারো, সমস্যা নেই, কারণ ওগুলো একই, কালেক্ট করেছে সেম জায়গা থেকে। আমি যদিও সবগুলি রেখেছিলাম, নদী তারপর হচ্ছে তোমার বিকে সঞ্চিতির যে বইগুলো আছে সেটা। যাই হোক, তো ওই প্রবলেম গুলোতে দেয়া আছে এইভাবে ছোট ছোট কিছু ঘটনা, যে একটা প্রতিষ্ঠান সে এভাবে লাভ করতে চায়, সে ক্ষতি ক্ষতি হবে না এমন করতে চাইলে কতটা প্রোডাক্ট সে উৎপাদন করবে, তোমার মতামতটা দাও। আবার তোমাকে একটা ছোট একটা প্রবলেম দিয়েছে, এটাকে সিম্পলিফাই করো। পুরো চ্যাপ্টারটাতেই তোমরা দেখবা এরকম আছে। ঠিক আছে, তো এটার ইম্পর্টেন্সটা একটু বলে রাখি, যে এটা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Given certain functional relations, we can find out the average rate of change in the dependent variable. অর্থাৎ ওই যে বললাম, একটার প্রভাব বিস্তার করে, ডিপেন্ডেন্ট মানে কি, সেটার উপর নির্ভর করে। একটা চেঞ্জ একটা জায়গায় প্রভাব বিস্তার করবে। এখন আমাদেরকে এগুলো নির্ণয় করে দেখাতে হবে। কিভাবে নির্ণয় করব? কিছু ফাংশনাল রিলেশন আছে, কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা মেনে চলবো। ওকে, দেন আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো বের করাও শিখবো, যে কতটুকু উৎপাদন করলে আমাদের ম্যাক্সিমাম লাভ হবে, কতটুকু উৎপাদন করলে আমাদের খরচ মিনিমাম হবে। এই ধরনের কিছু প্রশ্ন তোমাকে পড়বে, বড় বড় প্রশ্নগুলো এই ধরনের আসে। আচ্ছা, আমরা একদম ছোট মিনি প্রবলেম থেকে স্টার্ট করব, সেগুলো ও দিয়ে দেয়। আচ্ছা, ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টার ক্লাস কি এটা? ইন্টিগ্রাল ক্যালকুলাস, হ্যাঁ, ক্যালকুলাস তোমাকে আগে শিখতে হবে, তারপরে ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনের ক্লাসও হবে, কিন্তু ক্যালকুলাস না শিখে তুমি ইন্টিগ্রেশন বুঝবা না। আর তোমাদের সিলেবাসে যদি ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকে, সেক্ষেত্রে অবশ্যই ক্যালকুলাসটাও আছে, ভালো করে একটু চেক করো। ক্যালকুলাসটা এখন হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্লাস 1। আজকে এটা ফার্স্ট ক্লাস না এই চ্যাপ্টার? হ্যাঁ, আজকেই ফার্স্ট ক্লাস। ওকে, তোমরা কি আগে আমার কোনো ক্লাস পেয়েছো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারের কোনো কমিউনিকেশন বা কিছু? পাওয়ার তো কথা। আচ্ছা, যাই হোক, দেখো আমরা কিছু ফর্মুলার দিকে যাই। আমাদের এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা, অনেকেই আছে ফর্মুলা দেখিয়ে বলে যে ভাই মাপ চাই, এই চ্যাপ্টার আর করবো না। অনেকে আছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না এতটা টাফ। আমি তো প্র্যাকটিস করেছি আমাদের প্রথম বর্ষে, তোমাদের অনেকের ফার্স্ট ইয়ারে এটা দিয়েছে, আমরা ফার্স্ট ইয়ারে করেছি, অনেকের আবার এটা সেকেন্ড ইয়ারে দিয়েছে। আমি মনে করি বিজনেস ম্যাথ কোর্সটা ফার্স্ট ইয়ারে দিলেই তো ভালো, সেকেন্ড ইয়ারে কেন দেয় জানি না, কোনো কোনো ডিপার্টমেন্টে দেয়। আচ্ছা, অনেকে ক্লাস তো পেয়েছে, ওকে, ফাইন। দেখো, আমরা কিছু ফর্মুলাতে যাই। ফর্মুলা তোমরা দেখো, অনেকেই আছে কি, তোমাদের আজকে দেখো ক্লাসে অনেকেই আছো, 69 স্টুডেন্টস, ওকে। বাট নেক্সট দিন থেকে তোমরা দেখবে এটা অনেক কমে যাবে। কারণ ফার্স্টেই অনেকে আছে, ফর্মুলাতে গেলেই বা কিছু কোশ্চেন দেখালেই সে ডিসিশন নিয়ে নেয় আমি আর এই চ্যাপ্টার দিব না। দেখা যায় সে আর এই ক্লাস কন্টিনিউ করে না। আর একটা ব্যাপার হচ্ছে, সুবর্ণা বলেছে ক্লাস কখন শুরু হয়েছে। ক্লাস তোমাদের 10টা 35-এ শুরু হয়েছে। প্রথম থেকে বুঝি নাই আপু। হ্যাঁ, প্রথমটা যা বলেছি থিওরিটিক্যাল আলোচনা, এটা দেখে নিও একটু রেকর্ডে। এটা তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু আমি মনে করি কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে কিছু জানা উচিত। এটা একটু রেকর্ডে দেখে নিও, আমি একটু ফর্মুলার দিকে যাই, হ্যাঁ। আচ্ছা দেখো, খেয়াল করো যেটা বলছি, যে অনেকেই বলে এই চ্যাপ্টার দিব না, কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য বা সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিশেষ করে যারা, বা ন্যাশনালের যে ডিপার্টমেন্টেরই হও না কেন তোমরা, দেখা যায় একটা চ্যাপ্টার এটা এত বড়, এটা তুমি স্কিপ করলে অনেক ঝুঁকি থেকে যায়। তাই তুমি প্রথমেই এটার উপর ডিসিশন নিবা না। তুমি চেষ্টা করবে আমরা যে কটা ক্লাস নিবো ওগুলো একটু করার, এন্ড কিছু প্র্যাকটিস করে রাখার। কারণ তুমি যদি পুরোপুরি এটা বাদ দাও, তাহলে কিন্তু এখানে একটা ঝুঁকি থেকে যাবে তোমার। কারণ বিজনেস ম্যাথ একটা টাফ কোর্স, এখানে তোমার বাকি চ্যাপ্টার গুলোর থেকে সব থেকে কঠিন হচ্ছে, অনেকে বলে এই ক্যালকুলাস। এখন আমার কাছে এটা মনে হয় না, কিন্তু স্টুডেন্টরা বলে, আমি এটা শুনেছি আগেও। ঠিক আছে। আচ্ছা,
ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছেন না? পিডিএফ যখন আমি ক্লাসটা আপলোড দিব তখন দিব। বইয়ের নাম, আচ্ছা বইটা ভালো হচ্ছে তোমাদের ভিকে কাপুর অ্যান্ড সঞ্চিতি। এটার পিডিএফ আছে, আমি তোমাদের দিয়ে দিব গ্রুপে। ভিকে কাপুর, হ্যাঁ, ইন্ডিয়ান আর কি, কাপুর অ্যান্ড সঞ্চিতি এরকম হবে নামটা। পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আর তোমরা যদি চাও এটা না কিনে তোমরা কমার্স পাবলিকেশন কিনবা, সেটাও একই, সমস্যা নাই, এটাও ভালো। নদী পাবলিকেশনটাও ভালো। আমি নদী পড়েছিলাম, নদী, বিকে, সঞ্চিতি, এগুলো আর কি আমি বিশেষ ফলো করেছিলাম। আচ্ছা যাই হোক, দেখো, ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তোমাকে প্রশ্নে বললো এক চলক এক্স এর পাওয়ার হলো এন, বললো এটাকে তুমি ভাঙাও, সিম্পলিফাই করো। আগে মাথা থেকে ছোটবেলা যেসব সিম্পলিফিকেশন শিখেছো ওইটা ঝেড়ে ফেলো, কারণ ক্যালকুলাসের সিম্পলিফিকেশন করা, সরল করা কোয়াইট ডিফারেন্ট। আমি ফার্স্টেই বলেছি এটা একটু আলাদা, তাই না? এখন দেখো, তোমাকে যদি বলে যে এটাকে সরল করো, যেমন বলতো না 5x+5y হোল স্কোয়ার এরকম করো, সূত্র দিয়ে আমরা কি করতাম ওটাকে আরো উৎপাদকে বিশ্লেষণ বা সরল কি আসতো, এটাকে সিম্পলিফাই করা। এখন তোমাকে বললো এই চলক এক্স এর পাওয়ার হচ্ছে এন, এটাকে তুমি সিম্পলিফাই করো, সরল করো। কিভাবে করবা, মেথডটা কি বললো? মেথডটা বললো ক্যালকুলাসের মাধ্যমে করা। এটার নিয়ম হচ্ছে তোমাকে এই 1 নম্বর সূত্রে যেতে হবে, যেহেতু এই যে এই মানটা এরকম দেখতে। আর ক্যালকুলাস একটা চিহ্ন আছে, এটা সামনে তোমাকে অবশ্যই দিতে হবে যখন তুমি অঙ্কগুলো করছো। চিহ্ন ছাড়া তুমি এটা করতে পারবে না। চিহ্নটাকে আমরা এভাবে বলি d/dx। এখন কিসের ক্যালকুলাস করলাম? x⁴n এর ক্যালকুলাস করলাম। এটা করলে আমাদের উত্তর কি আসবে? এটা করলে নিয়ম হচ্ছে চলকের উপরে যে পাওয়ার আছে, ভালো করে খেয়াল করো, চলকের উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, সেটা চড়কের সাথে গুণাকারে বসবে, এবং পাওয়ার আগে যা ছিল তার থেকে এক বিয়োগ হবে। তোমার প্রশ্নে যদি তুমি কখনো দেখো চড়কের উপর একটা পাওয়ার আছে, তাহলে তুমি পাওয়ারকে সামনে আনবা, চলক বসাবা, পাওয়ার থেকে এক বিয়োগ দিবা, এটাকে বলে ক্যালকুলাসের সরল। যদি প্রশ্নটা এইটার সাথে মিলে তখনই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? আরেকবার দাঁড়াও, কি হয়েছে, কথা বেজে বেজে আসে। দুইটা পাবলিকেশনের সিলেবাস, বাট ক্যালকুলাস কোনো চ্যাপ্টারেই নেই। কথা বোঝা যায় না, কেটে কেটে আসে, রিপিট। আচ্ছা নেটওয়ার্ক ইস্যু নাকি, দেখো তো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমার নেটওয়ার্ক একটু স্লো। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? ঠিক আছে, একটু একটু প্রবলেম হচ্ছিল, খেয়াল করো, আমি আরেকবার বলি। তোমার প্রশ্নে যদি বলে যে এক্স এর পাওয়ার আছে, এক্স কি, এক্স হচ্ছে চলক। এখন চলকের পাওয়ার আছে, সেই পাওয়ারটা কি আছে, এন দেওয়া, ঠিক আছে। এখন, হ্যাঁ, এখন তোমাকে কি বললো, এটাকে তুমি সরল করো, সিম্পলিফাই করো, ক্যালকুলাস ফাইন্ড আউট দি ডিফারেনশিয়াল ক্যালকুলাস এভাবে থাকবে প্রশ্নে। তখন তুমি এটাকে লিখবা d/dx, x⁴n এভাবে লিখবা। লিখে তুমি এটাকে কিভাবে ক্যালকুলাস করতে পারো, কিভাবে সরল করতে পারো, একটা নিয়ম ফর্মুলা তোমাকে ওরা দিয়ে দিয়েছে যে, আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি এখন a² - b² এর সূত্র বলো, তখন তুমি কি বলবা? a² - b² এর সূত্র a+b × a−b। তাহলে কি তুমি ওখানে একটা সূত্র অ্যাপ্লাই করেছো না, বীজগণিতের অ্যারিথমেটিক তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছো। এখন ক্যালকুলাসেও তো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে d/dx(x⁴n), কোনো চলকের পাওয়ার থাকলে পাওয়ার সামনে আসে, চলক বসে, এবং পাওয়ারের থেকে এক বিয়োগ হয়, এখানে এন হবে, ঠিক আছে। পাওয়ার যে এন ছিল তার থেকে এক বিয়োগ হয়। এখন আমি তোমাদেরকে এটা একটা এক্সাম্পল শো করি, এখানে অনেক সূত্র আছে এই চ্যাপ্টারে, ঠিক আছে, তোমরা আজকে ভয় পেয়ে যাবে অনেকে, যদিও ভয় পাওয়াটা উচিত না। আমি একটু তোমাদেরকে দেখাই, দেখো। সাপোজ আমি যদি বলি, আচ্ছা এদিকে তো বড় বড় প্রবলেম, আমি তোমাদেরকে দিয়ে বলি, কে যেন বোর্ডের উপরে দাগ দিচ্ছ, এটা কিন্তু ঠিক না, বোর্ডে দাগ দিচ্ছ কেন? দাঁড়াও, বোর্ডের দাগটা মুছে নিই। বোর্ডে দাগ দিও না। ওকে, দেখো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি এখন। আমি যদি বলি ফাইন্ড দি, এটা মানে হচ্ছে ফাইন্ড দি ক্যালকুলাস, রাইট, d/dx।
ফাইন্ড দি ক্যালকুলাস অফ এক্স টু দি পাওয়ার 5। এখানে চলক হলো এক্স। এক্স চলক তোমরা জানো, যেটা আমরা জানি না, এক্স ওয়াই জেড এরকম দিয়ে প্রকাশ করি চলক। আর পাওয়ার এনটার জায়গায় আমি প্রশ্ন, ধরো এন তো আর থাকবে না, প্রশ্ন একটা নাম্বার থাকবে তোমার চলকে, সূচক বলো যেটাকে তুমি পাওয়ার বলো। এখন এই তোমার তোমার সূচকটা বা পাওয়ারটা হচ্ছে 5। এখন এটার ক্যালকুলাসের অ্যান্সার কত হবে? কেউ পারবা? আমি একটু করে দিই, এটা দেখো, এটা সমান দিয়ে তুমি কি করবা, 5 যেটা চলক সূচক আছে সেটাকে পাওয়ারটাকে সামনে লিখবা, এর সাথে গুণ আকারে তোমার চলকটা লিখবা, আর 5-এর থেকে 1 বিয়োগ করে এক্স টু দি পাওয়ার 4 লিখবা। এইটা হলো তোমার অ্যান্সার ক্যালকুলাসের। এখন পরীক্ষায় এত ছোট অঙ্ক দিবে না, পরীক্ষায় আরো বড় বড় সরল দিবে। সেখানে তোমার প্রবলেম, তোমার ফর্মুলা 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 5 এরকম মিক্সচার আসবে পরীক্ষায়। ওকে, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, দাঁড়াও। প্রথম দিন তো তোমাদের এত এত বড় অঙ্কে যাওয়া যাবে না, হলে তোমাদের মাথা উড়ে যাবে। আর আমি যদি তোমাদের বলি ফাইন্ড আউট দি ডিফারেন্স অর ডিফারেন্সিয়েট এক্স টু দি পাওয়ার 100, এটা কি পারবা বলতে? দেখি কয়জনেরটা হয়। ওকে, 2 মিনিটস জাস্ট। ডিফারেন্সিয়েট এক্স টু দি পাওয়ার 100, এটাকে ক্যালকুলেট করো 1 নম্বর সূত্রের মতো করে। আচ্ছা, বাকিরা তো বুঝতে পারছে, তোমরা কি কথা ক্লিয়ার বুঝতে পারছো না? এই যে এতজন বুঝতে পারছে, 2-1 জন বুঝতে পারছো না, যাদের একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, তোমরা একটু একটু লিভ নিয়ে আবার জয়েন করো তো। এই যে মোহাম্মদ মোহাম্মদ বলছে কথা দ্রুত আসছে, কথা দ্রুত আসলে বাকিরা তো বুঝতে পারতো না। তোমার নেটওয়ার্কে মনে হয় কোনো প্রবলেম হতে পারে, আমারটাও হতে পারে। তুমি একটু লিভ নিয়ে একটু জয়েন করো। এখন কিন্তু ক্লিয়ার থাকার কথা। বাকিরা ক্লিয়ার বুঝতে পারছো? ঠিক আছে, সমস্যা নেই। ফার্স্ট দিন তোমাদের একটু এরকম হতেই পারে, যাদের মনে হচ্ছে একটু দ্রুত হচ্ছে, তারা একটু আরেকবার শোনো, আরেকবার একটু ইয়ে করো না, এটা প্রবলেম হলে লিভ নিয়ে একটু জয়েন করো। দেখো, এটা হলো তোমাদের প্রবলেমটা দেখতে হবে, এরকম আরো কিছু এখানে লেজ লাগানো থাকবে। আমি একটু শর্ট থেকে ফার্স্ট ফর্মুলা থেকে যাচ্ছি। তুমি যদি দেখো ডি বাই ডিএক্স করতে বলেছে, ডি বাই ডিএক্স হলো তোমার ক্যালকুলাসের একটা সাইন, চিহ্ন। এখন তোমাকে যদি বলে ডিফারেন্সিয়েট অর ডি বাই ডিএক্স করো কাকে, এক্স টু দি পাওয়ার 100 কে। চলক হলো এক্স আর তোমার পাওয়ার হলো কত, 100। তাহলে তোমার উত্তরটা কত হবে? ফর্মুলা 1 অনুযায়ী তোমার 100 যে তোমার পাওয়ার সূচক, এটা আগে লিখতে হবে। এটা হলো ক্যালকুলাসের সূত্রের নিয়ম। এটার সাথে এক্স লিখতে হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ করে পাওয়ারে বসাতে হবে সেটা। 100 থেকে পাওয়ার থেকে তুমি 1 বিয়োগ করো, 99 হয়। এটা আমরা মাত্র শিখলাম ফর্মুলা 1। হ্যাঁ, অনেকেই তো অ্যান্সার করেছো, ভেরি গুড। যাদের এই যে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু লিভ নিয়ে জয়েন করো তো, বুঝতে পারছি না আমি, আমারও হতে পারে প্রবলেম, এখানে আমার নেটওয়ার্কে অনেকদিন ধরে প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, একটু রেকর্ড দেখলে আমি বুঝতে পারবো যে আমার সাউন্ডে কি প্রবলেম। যাই হোক, এখন আমি একটু সেকেন্ড ফর্মুলাতে যাচ্ছি। শোনো, ঠান্ডা মাথায় সেকেন্ড ফর্মুলাটা শোনো তোমরা। আবার কোশ্চেন করবো, রিপিট করবা অ্যান্সার করবা। দেখো, ফর্মুলা 2 তে বলেছে যদি কোনো চলক একা থাকে, তার মাথায় কোনো সূচক নাই। যদি কোনো চলক একা থাকে, সেটার যদি তোমাকে বলে ডিফারেন্সিয়েট করো, সেক্ষেত্রে ফর্মুলাটা হলো 1 হবে। হ্যাঁ, চলক একা আছে, যেমন শুধু ডিফারেন্সিয়েট করতে বললো তোমাকে। এখানে আগে ছিল এক্স এর উপর একটা পাওয়ার ছিল 105 বা যে কোনো কিছু, এটা একা এক্স আছে, তাহলে কি হবে? তাহলে তুমি কিছু লিখবা না, তুমি শুধু 1 লিখে দিবা। তুমি শুধু সেখানে 1 লিখবা। এটা হলো ফর্মুলা 2। আর থার্ড ফর্মুলাটা খেয়াল করো। যদি তোমাকে বলে কোন একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করো, কনস্ট্যান্ট মানে সি, বাংলায় যদি বলি এটা মানে হচ্ছে ধ্রুবক। কোন একটা ধ্রুবক সংখ্যাকে যদি তোমাকে ক্যালকুলাস করতে বলে, দেন ইউর অ্যান্সার উইল বি 0। ডোন্ট মিক্স দি 2 and 3 ফর্মুলা। ওকে, এটাকে মিক্স করা যাবে না। চলকের ডিফারেন্সিয়েট করলে একা চলকের ডিফারেন্সিয়েট করলে 1 হয়, একা কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে 0 হয়। সাপোজ ইফ আই ask you to differentiate 5, what will be the answer? If you differentiate 5, 5 এর differentiate করলে কি হবে বলো তো?
কি হবে, 5 এর ডিফারেন্সিয়েট? ওকে, অনেক অনেক মিক্সড অ্যান্সার আসছে, পড়ি একটু। রাজু বলেছে এক। এক কেন হবে রাজু? 5 কি চলক নাকি ধ্রুবক? সংখ্যাকে ধ্রুবক বলে, কনস্ট্যান্ট। 5 হলো একটা কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা, যেটা আনচেঞ্জেবল। 5 মানে 5। চলক হলো যেটা চলক মানে ভ্যারিয়েবল, ভ্যারি করে। এক্স এর মান অনেক কিছু হতে পারে, আমরা জানি না। এটা হলো এক্স। আমি দিয়েছি 5, তার মানে এটা ধ্রুবক। ধ্রুবকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? রাজু বলো। সাইমন বলেছে 5। কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট করলে 5 কেন হবে? কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট তোমার সূত্র 3 ফলো হবে, 0 হবে। নিপা বলেছে 0, ভেরি গুড। শাওমি 0, মিশু 0, সাব্বির বলেছে 5। কেন 5 কেন হবে? নিপা বলেছিল 5। সুবর্ণা 0, ঠিক আছে। সাদিয়া 0। মিম বলেছে 1 না। রাকিবুল বলেছে 0, ঠিক আছে। সাদিয়া 1 বলেছে, ভুল। তাসনিয়া 0, ভেরি গুড। ফাহেদ শিকদার 0। আফতাব বলেছে 5 হয় নাই। যারা 5 বলেছো, 1 বলেছো, তোমাদেরটা কিন্তু হয় নাই। 0 যারা বলেছো, মহুয়া, সীমা, সাইমা, নিশাত, এটা হয়েছে। আচ্ছা, মোহাম্মদ বলেছে 100x99, এটা বুঝি নাই। আচ্ছা, এটা আমি তোমাদের একটু পরে আরেকটা বড় অঙ্ক যখন যাব এটা আমি আবার বলবো। ঠিক আছে মোহাম্মদ? মোহাম্মদ, তোমার নাম কি? পুরো নাম তো আমি দেখতে পাচ্ছি না। পুরো নাম দিয়েছো তুমি জুমের আইডিতে? যাই হোক, আমি এটা তোমাকে আবার বুঝাবো একটু পরে। ঠিক আছে, যাই হোক। দেখো, এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক সংখ্যা। এটা তোমার অবশ্যই কি হবে, তুমি যদি ক্যালকুলাস করো, সরল করো। এখন তোমাকে ক্যালকুলাসের ওরা কিছু সূত্র দিয়েছে, তুমি সূত্রের বাইরে যেতে পারবা না। এখন আমি যদি তোমাদেরকে বলি a² - b² ইকুয়ালস টু a+b × a−b, এটার বাইরে তো যাওয়া যাবে না, তাই না? মানে অন্যভাবে আছে কিছু, আমাদের কিছু কি আছে, অনুসিদ্ধান্ত আছে। কিন্তু মূল সূত্র তো আমরা এটা পড়েছি, তাই না? এটা অ্যাপ্লাই করতে হয়। আবার ধরো আমি যদি বলি a+b² a² + 2ab + b², পড়ে এসেছো তোমরা। এখন ওই সূত্রের বাইরে কি তুমি বলতে পারবা যে ওইটা a² মাইনাস হবে, কিংবা ওখানে সিডি বা অন্য কিছু হবে? এগুলো সেম ওই বীজগণিতের মতো। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হায়ার ম্যাথে তোমাদের এটা ছিল। ঠিক আছে, সায়েন্সের ছেলেমেয়েরা দেখা যায় এই চ্যাপ্টারটা খুব করে, ওরা পছন্দ করে। তাদের দেখা যায় 9-10-এ ছিল, কলেজে ছিল অনেকেরই। কিন্তু তোমার কমার্সের জন্য এটা একটু টাফ। আমাদের জেনারেল ম্যাথে সাধারণত এটা করানো হয় নাই। আচ্ছা, যাই হোক। এখন আমি তোমাদেরকে একটু কোশ্চেন শো করি একটু। হ্যাঁ, আরো সূত্র আছে কিন্তু, এগুলো কোনো সূত্রই না, সূত্র আরো বাকি আছে। আচ্ছা, ধ্রুবক চলক ভুলে গেছি, একটু বুঝাই দেন। আচ্ছা দেখো, আমি একটু বলে দিচ্ছি ধ্রুবক চলকটা। এদিকে দেখো তোমরা, এটা একটা কোশ্চেন, হ্যাঁ আমি এটা করছি। এটা একটা প্রশ্ন। এখানে তোমার ধ্রুবক কোনগুলো? সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, যেটা তোমার পরিবর্তন হবে না। 3 যখন আমি বলি, সাপোজ আমি বললাম 300 টাকা, 300 তো 300ই। এটা কি পরিবর্তন হবে? 300 বলেছি, তার মানে এটা একদম সলিড, যা বলেছি এক্সাক্ট তাই। এটা হলো কনস্ট্যান্ট, এটা কখনোই পরিবর্তন না। 3 মানে 3, 2 মানে 2, 10 মানে 10, এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা। এখন আমি যদি বলি রহিমের কাছে 300 টাকা আছে, তার মানে তার কাছে 300 টাকা আছে। এখন আমি বললাম রহিমের কাছে এক্স টাকা আছে, এক্স বা ওয়াই টাকা আছে। তার মানে কিন্তু আমি জানি না এই এক্স এর মান 300 হতে পারে, 3 কোটি হতে পারে, 3,000 হতে পারে। দ্যাটস ওয়াই এটা হলো ভ্যারিয়েবল, এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ হতে পারে। তার মানে এক্স, এক্স দিয়ে তোমাদের এই ক্যালকুলাসের চ্যাপ্টারে যা তোমরা দেখছো, এক্স ওয়াই, সাধারণত এক্স এর ম্যাথই দিবে বেশিরভাগ, এত ওয়াই জেড কম দেয়, ও তো বেশি দেয় না। এক্স দেখবা সেটা মানে চলক বুঝবা তোমরা। আর যে কোনো সংখ্যা দেখবা, সেগুলাকে বুঝবা ধ্রুবক। এখন বলতে পারো আপু, এ বি সি থাকলে প্রশ্নে সেটাকে কি ভাববো? যদি দেখো প্রশ্নে এ আছে তার সাথে এক্স আছে, তাহলে তুমি ভাববা এক্সটা চলক, ভ্যারিয়েবল, আর এ বি সি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? সো সংখ্যা হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে ইংরেজিতে কনস্ট্যান্ট বলে। আর এক্স হচ্ছে চলক, চলককে ইংরেজিতে ভ্যারিয়েবল বলে। আরেকটা কথা তোমাদের আজকে এই চ্যাপ্টারের সময় বলে দিই, তোমাদের যাদের বেসিক মানে বিজনেস ম্যাথের অন্যান্য চ্যাপ্টার খুব একটা ভালো দক্ষতা নেই, অন্য চ্যাপ্টারে মিডল টার্ম, তারপর ধ্রুবক চলকে যেটা আমি বললাম, তারপর ধরো আগে 7-8 এর থেকেই তোমরা যেসব ম্যাথ করেছো, কিছু সরলের কিছু নিয়ম কানুন, এগুলোর বা পাওয়ারের নিয়ম, হ্যাঁ, নামতা বা অনেক কিছু আছে না, ছোট ছোট কিছু ম্যাটার আছে আমাদের ম্যাথের ক্ষেত্রে জানতে হয়। এগুলোতে তোমাদের ধারণা যাদের একটু পরিষ্কার না, অস্বচ্ছ, তারা দেখা যায় এই চ্যাপ্টারটা কিন্তু ওইভাবে করতে গেলে একটু বিপদে পড়ে, একটু সময় লাগে, কিন্তু চেষ্টা থাকলে অবশ্যই তুমি পারবা। পারবা না তা না, আমি বলবো না স্কিপ করো তুমি। তুমি চেষ্টা থাকতে হবে, তোমার একটু হার্ড ওয়ার্ক করতে হবে। কি আর যারা একটু ওইগুলো ভালো করে এসছো, অন্যান্য চ্যাপ্টার ম্যাট্রিক্স,
সরল, মিডল টার্ম, ধ্রুবক চলক চেনো, ম্যাথ সম্পর্কে তোমার একটু ধারণা স্বচ্ছ পরিষ্কার, সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিংবা ম্যাথ তোমার ভালো লাগে, টিউশন করো, ম্যাথের অঙ্ক পারো 9-10 এর গুলো, তোমাদের আবার এই চ্যাপ্টারটা একটু ভালো লাগবে। ঠিক আছে? চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের তুলনায় একটু ক্রিটিক্যাল, একটু জটিলতা আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, যেটা অপরিবর্তনশীল সেটা ধ্রুবক, এবং যেটা পরিবর্তনশীল সেটা চলক। সাইমন নাসরিন বলে দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, এর মান জিরো, হ্যাঁ এ কনস্ট্যান্ট হলে এর মান তো জিরো হতে পারে, কিন্তু আমরা কি করি এটাকে উত্তরে লিখেও রাখি, এটা বলবো তোমাদের ওই অঙ্ক করানোর সময়। ইংলিশ বেসিক উইক ম্যাম। হ্যাঁ, তোমাদের এই উইকনেস গুলো একটু চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার, মানে এটা কিভাবে কি করবে অ্যাভয়েড করার না, তুমি আর একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? অ্যাভয়েড করা যাবে না, ফেস করতে হবে। আচ্ছা, আমি এখন ফর্মুলা ফোরে যাই, হ্যাঁ? এই তিনটা একটু শিখেছো না? এই তিনটা খাতায় পারলে 10 বার, মানে তুমি 2 বার করে অন্তত লিখবা সূত্র, আমি নেক্সট দিন জিজ্ঞেস করবো। সূত্র না পারলে এই চ্যাপ্টার অঙ্ক কিছুই পারবা না তুমি। আমি সূত্র 4-এ চলে যাচ্ছি, খেয়াল করো সবাই, ওকে, ফোকাস দাও। সিএক্স মানে হচ্ছে ধ্রুবকও থাকবে, সাথে চলকও থাকবে প্রশ্নে। সাপোজ আমি যদি বলি ডিফারেন্সিয়েট, কোন পাওয়ার থাকবে না, হ্যাঁ? আমি যদি বলি কনস্ট্যান্ট একটা থাকলো, ধরো 5 দিলাম, সাথে আমি একটা এক্স চলক দিলাম, এটাকে ক্যালকুলাস করতে চাই, তখন কি হবে অ্যান্সার? এই সূত্রটা দেখে বলো তো তোমরা। সূত্রে যে কি বলেছে ওরা, শুধু কনস্ট্যান্ট, এখানে শুধু কনস্ট্যান্ট কে, এটার অ্যান্সারটা কি হবে বলো তো তোমরা। বাবা, অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। তোমরা আবার চ্যাপ্টার পড়ে ফেলেছো নাকি? তোমরা এত উত্তর দাও একটু পর পর। ভেরি গুড। বাকিরা বুঝতে পেরেছো? সবাই বলো, সবাই, এখানে অনেকেই আছো, সবাই ট্রাই করো। আচ্ছা আচ্ছা, অনেক ভালো, ভেরি গুড। এখানে কেউ ভুল করো নাই। তাহলে এই নিয়মটা তুমি একটু মুখস্থ করবা, মানে বুঝবা, খাতায় লিখবা। সেটা হচ্ছে কনস্ট্যান্ট আর চলক যখন একা থাকে, কোনো পাওয়ার নেই, একসাথে শুধু একটা চলক একটা কনস্ট্যান্ট আছে, সেটাকে আমাকে যদি বলে তুমি ক্যালকুলাসের সূত্র অ্যাপ্লাই করে সিম্পলিফাই করো, তাহলে আমি লিখবো শুধু কনস্ট্যান্টটা। হ্যাঁ, পিডিএফ আর ক্লাস তোমাদের আজকে আপলোড করে দিব, ক্লাসের পর পরে পেয়ে যাবে তোমরা। তাহলে এখানে অ্যান্সার হবে 5। আচ্ছা, সাপোজ আমি এখন তোমাদের আরেকটা প্রশ্ন যদি করি, অনেকে অ্যান্সার দাও না, আমি এখন ধরে ধরে জিজ্ঞেস করবো, দাঁড়াও। এখানে সাপোজ 100 আছে, হ্যাঁ, এটা আমি একটু জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করব? সৈকত, সৈকত বলো এটার অ্যান্সার কি হবে, চ্যাট বক্সে লিখো। 100, ওকে, ভেরি গুড, সৈকত বুঝতে পেরেছে। নাইম ইসলাম বলো এটার অ্যান্সার কি হবে। এটা ফার্স্ট টাইম পড়ছি, বুঝি না কি করব, সবাই তো ফার্স্ট টাইম পড়ছে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়েছি আমিও ফার্স্ট টাইম পড়েছি। তোমাদের অনেক কলেজ আছে, 7 কলেজে এই চ্যাপ্টার করাই না। ইডেনেও আমরা সাফার করেছি, এই চ্যাপ্টার স্কিপ করা হয়েছে, কিন্তু প্রতিবার ফাইনালি এখান থেকে প্রশ্ন আসে, ন্যাশনালেও আসে অনেক প্রশ্ন। তোমাদের আমি নেক্সট ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখালেই তোমরা বুঝবা এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। নিপা বলেছে জিরো। নিপা, এটা কেন জিরো হবে বলো তো? আমি যে তোমাদের, তুমি কিন্তু এখনো আগের সূত্রে পড়ে আছো, 3 নম্বর সূত্র না, এটা হলো 4 নম্বর সূত্র। কনস্ট্যান্টও থাকবে 100, আবার এক্স আছে চলক, তখন অ্যান্সারটা কি শুধু কনস্ট্যান্ট হবে না, 100 হবে না অ্যান্সার? তোমরা যদি সূত্রটা মুখস্থ করে ফেলো, বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলে তুমি যে কোনো অঙ্ক পারবা। তোমার এই চ্যাপ্টারে যেগুলো সূত্র আছে, সূত্রগুলো একটু আমি বোঝাবো তোমাদের, এরকম করে একটা একটা কি হয় কি হয় এরকম। তুমি দেখবা অঙ্ক করতে গেলে তুমি একদম সূত্রের মতো করে মান বসাচ্ছ, অঙ্ক হয়ে যাবে। কিন্তু সূত্র না পারলে তুমি কিছুই পারবা না। ইটস অল অ্যাবাউট তোমার ফর্মুলা। ফর্মুলা দিয়ে শুধু সরল করা, সরল করা, আর কিছুই নাই বলতে গেলে, দেখো শুধু সরল সরল। তবে এটার জন্য তোমার বেসিকটা কিন্তু স্ট্রং হতে হবে। এখানে পাওয়ারের কাজ আছে, এখানে অনেক জায়গায় মিডল টার্ম লাগতে পারে, এখানে অনেক জায়গায় তোমার বেশিরভাগই সূত্র, সূত্র দিয়ে তারপর আর কি সিম্পলিফাই করা, এর বেশি মনে হয় না আছে আমার যতটুকু ধারণা। ঠিক আছে নিপা, বুঝতে পেরেছো তুমি মনে হয় এখন। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদের একটু সূত্রের চেহারাগুলো একটু পরিচয় করিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা একটা যোগের যোগের একটা সূত্র শিখবো। 5 নম্বর হচ্ছে কিসের সূত্র? অ্যাডিশনাল। ইউ আর ভিটা কি? এখানে ইউ আর ভিটা হলো, সাপোজ এটা একটা রাশি, এটা একটা রাশি, এখানে তোমার পরীক্ষার প্রশ্নে ইউ আর ভি থাকবে না।
এখানে তোমার, হ্যাঁ রাজু বলছে 9-10-এর ত্রিকোণমিতি, না ওই সাইন কস গুলো 9-10-এর ত্রিকোণমিতির মতো দেখতে, কিন্তু আসলে সূত্রে গেলে বুঝবা ওরকম না, ক্যালকুলাসের এগুলো সূত্র। কিন্তু 9-10-এ তোমরা এই টার্মস গুলো শিখেছো, এটা ওই তোমার 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নামের সাথে মিলে, কিন্তু সূত্রগুলো ওইটার চ্যাপ্টারের সাথে আর মিলে না, চ্যাপ্টারের সাথে মিলে না। ওই চ্যাপ্টারে পড়েছো সাইন থিটা কস থিটা, এখানে আবার থিটা কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, ইউভি রাশি, দুইটা রাশির যোগ, তখন আমরা কিভাবে ক্যালকুলাস করবো, এটা খুবই সিম্পল। প্রথমে তুমি প্রথম রাশির ক্যালকুলাস করবা, পরে তুমি দ্বিতীয় রাশির ক্যালকুলাস করবা, দুইটাকে যোগ করে দিবা। এটা হচ্ছে যোগের নিয়ম। এখন আমি যদি তোমাদেরকে বলি দুইটা রাশি আছে পরীক্ষার প্রশ্নে, একটা প্রথমে 5 আছে, পরেরটাতে 6 আছে, তার মানে তুমি ফার্স্টে 5-এর ক্যালকুলাস করলা, পরে তুমি 6-এর ক্যালকুলাস করলা। পরীক্ষা তো আসলে এত সহজ দিবে না, পরীক্ষায় অনেক বড় বড় মান যোগ আকারে দিতে থাকে, বিয়োগ যোগ একসাথে করে দেয়। দেখো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেখাই। সাপোজ তুমি যদি এই যে আমি যেটাকে মার্ক করেছিলাম এটা দেখো, তুমি এটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বইতে আছে, দিকে কাপুরে আছে, নদী পাবলিকেশন, কমার্স পাবলিকেশন, বই যেটাই আছে খুলেই দেখবে এই টাইপের অনেক বড় বড় প্রশ্ন। এখন এটাকে যদি ক্যালকুলাস করতে বলে, সিম্পলিফাই করতে বলে, এটার উত্তরটা তোমাকে এইভাবে এনে এই অ্যান্সারটা আনতে হচ্ছে, তাই না? এখন এই অ্যান্সারটা আসবে কিভাবে? ফর্মুলা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো যোগ আছে বিয়োগ আছে, প্রথম অংশ তুমি আগে ক্যালকুলাস করবা, তারপরে যে রাশি, রাশি কাকে বলে? এই যে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এই সবগুলো তোমাকে আলাদা আলাদা করে চিহ্ন বসিয়েই ক্যালকুলাস করতে হচ্ছে। এখন নিয়মটা কি, এটা একটু নিয়মটা শিখে নাও। 3 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। এখন ধ্রুবক আর চলক একসাথে যদি থাকে, আমরা তো জানি যে সেখানে শুধু আমরা ধ্রুবকটাকে বসাই ক্যালকুলাস করে, কিন্তু এখানে কেন 3 আগে বসলো, এক্স কিউবটা পরে বসলো? কারণ দেখো এখানে তো পাওয়ার আছে, পাওয়ার থাকলে তো তোমাকে আমি বলি নাই যে তুমি শুধু কনস্ট্যান্ট বসাবা। পাওয়ার না থেকে যদি বলতো ক্যালকুলাস করো 3x এর, তখন আমরা ডিরেক্ট বসিয়ে দিতাম যে হ্যাঁ 3 হবে, তাই না? কিন্তু আমার এখানে এক্স এর পাওয়ার আছে। এখন এই ধরনের অঙ্ক করার নিয়ম হচ্ছে কনস্ট্যান্ট কে ফার্স্টে আলাদা লিখতে হয়, চলক আর তোমার ওই পাওয়ারটাকে ক্যালকুলাস করতে হয়। আবার শোনো, ধ্রুবক যে সংখ্যাটা আছে সেটাকে সামনে লিখতে হবে, আর তোমার চলকের পাওয়ারটাকে ক্যালকুলাস করতে হবে, সূত্র অ্যাপ্লাই করে বসাতে হবে। এই 2 আর 3-এর উপর কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? তারপরে যে 10 আছে, 10-এর উপর কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? এখন এগুলোকে সাজাবো কিভাবে? ইস, নেট খুব জ্বালাচ্ছে। আমার নেট, আমার নেট কি আবার জ্বালাচ্ছে? দেখো তো নেট ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে প্রত্যাশা একটু লিভ নিয়ে তুমি একটু জয়েন করো কষ্ট করে, অথবা রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে? এই ক্লাসটা একটু ক্রিটিক্যাল, অনেকটা সময় লাগবে তোমাদের। অন্য চ্যাপ্টারে যেমন 5-6টা ক্লাস হয়, এই অধ্যায়ের গত বছর দেখা গেছে তোমার 15-16টা এক্সট্রা ক্লাস নিতে নিতে অনেক অনেক দূর চলে গেছে ক্লাস ইন্টিগ্রেশন পর্যন্ত, কারণ বইতে অনেক ম্যাথ, এবং এখানে অন্য চ্যাপ্টারের মতো তোমার 2-1টা ফর্মুলা করালেই অঙ্ক শেষ হয় না, অনেকগুলো অনেকগুলো ম্যাথ আছে, তো এটা একটা সময় সাপেক্ষ বিষয়, ঠিক আছে? অনেকেই ভয় পেয়ে যায় তাই। যাই হোক, আচ্ছা, ওকে। এই যে যেটা আমি বললাম, তোমরা কি করবা, তোমাদের প্রশ্নটার মতো আমি নেক্সট দিন এটা আবার এক্সপ্লেন করব, সময় যেহেতু কম। আবার একটু শোনো, এই যে ধ্রুবক সংখ্যাটা এটা সামনে লিখে ফেলবা, হ্যাঁ? এই পুরোটাকে আমরা ওয়াই ধরে নিলাম, সাপোজ এই পুরোটা ওয়াই, তাহলে আমি কি করব, ওয়াই কে ক্যালকুলাস করবো, তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওয়াই কে ক্যালকুলাস করা হলো, এই যে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ক্যালকুলাস করা হলো। নিয়ম আর কি, সূত্র অ্যাপ্লাই করলাম, কিভাবে করলাম? 3 কে সামনে রাখলাম, ধ্রুবক, এক্স কিউব কে ক্যালকুলাস করবো, তাই আমি ডি ডিভাইডেড বাই ডিএক্স আর এক্স কিউব ব্র্যাকেটে লিখলাম, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম। 2 যেহেতু ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যাকে সামনে লিখলাম। এক্স এক্স স্কোয়ার কে আমি ক্যালকুলাস করব, যেটাকে ক্যালকুলাস করব তার সামনে ডি ডিভাইড বাই ডিএক্স লিখতে হয়, তাই লিখবো। প্লাস আছে প্লাস দিলাম, চলো এক্স কে ক্যালকুলাস করব। এবার 10 আছে, 10 কে কি করবো, ক্যালকুলাস করবো, এটা ঠিক করে নাও, 10 কে ক্যালকুলাস করবো ডি ডিভাইডেড বাই ডিএক্স অফ 10। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব, সেটা হচ্ছে তোমরা আমাকে বলবা, যারা যারা বুঝতে পেরেছো তারা একটু উত্তর দাও। সেটা হলো 3, আমি 3-এর জায়গায় পরের লাইনে এই যে সিম্পলিফিকেশন করছি, সরল,
তিন আমি তিনের জায়গায় রেখে দিলাম। তোমরা আমাকে বলো তো, এক্স কিউবের ক্যালকুলাস কি হবে? সূত্র একে শিখেছো। চলকের উপর পাওয়ার থাকলে সেটার ক্যালকুলাস কি হয়? এই যে এক্স এর কোথাও তিন আছে, আমি যদি বলি এটার ক্যালকুলাস কি হবে বলো তো? তিন সামনে আসবে, এক্স বসবে, তিনের থেকে এক বিয়োগ হয়ে স্কোয়ার বসবে, তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে। এটা কি? এটা আমার থ্রি এক্স স্কোয়ার ওই আগের তিনের সাথে গুণাকারে বসবে, তাই আমি এখানে একটা গুণ চিহ্ন বা একটা ডট দিব। বলেছো তোমরা, দেখি তো। থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার, ভেরি গুড। ওকে, ফাইন, গুড। হ্যাঁ, একজন লিখেছো সঞ্জিতা যে থ্রি এক্স স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান, তোমারটাও ঠিক আছে। কিন্তু পরীক্ষায় তোমাদের এত সময় থাকবে না, এই যে আমি যেভাবে ভেঙে লিখেছি এটা, তুমি অঙ্ক যখন বুঝে ফেলবা তখন তুমি কিন্তু পরীক্ষায় সময় না থাকলে তুমি ডিরেক্ট থ্রি এক্স স্কোয়ারও লিখতে পারবা। তুমি পাওয়ার থেকে এক বিয়োগ করছো যে, এটা দেখানোরও দরকার হবে না। এখানে আমি দিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে। তুমি চাইলে এখানে থ্রি এক্স স্কোয়ারও লিখতে পারবা। আচ্ছা, আমি ধরো এই যে দুই দুইয়ের জায়গায় লিখে দিয়েছি। তোমরা আমাকে বলো এক্স স্কোয়ারের ক্যালকুলাস করলে কি হবে? উত্তর না দেখেই বলো এক্স স্কোয়ার, শুধু চিন্তা করো এক্স স্কোয়ার। এক্স এর উপর দুই আছে পাওয়ার, সেটা ক্যালকুলাস করলে বা আমরা সূত্র এক অ্যাপ্লাই করলে কি হয়? এই যে দেখো, যদি আমি বলি বাই ডিএক্স করো এক্স স্কোয়ারের, তখন কি হবে? সূত্র এক মাথায় চিন্তা করবা তোমরা, চেহারাটা যেহেতু মিলে গেছে। আচ্ছা, একজন লিখেছো থ্রি এক্স, একজন লিখেছো টু এক্স, টু এক্স, টু এক্স। থ্রি এক্স কে লিখেছো দেখি তো একটু। নিপা, আবার ভুল করছো নিপা, তুমি কিন্তু ভুল করছো অনেকগুলো। একটু খেয়াল করো, রেকর্ডটা ভালো করে দেখবা। আচ্ছা, রাইট, ভেরি গুড। তাহলে এখানে পাওয়ার একটা আমাদের দেখানোর দরকার নাই, আমরা টু এক্স এর লিখে ফেললাম। পাওয়ার দুই ছিল, দুইয়ের থেকে আমি এক বিয়োগ করলে তো এক থাকে, একটা লিখা না লেখা তো এক বিষয়, এটা দেখানো না দেখানো একই ব্যাপার। তোমরা তো জানো। তোমাদের এই জন্য বলেছি ম্যাথের বেসিকটা ভালো থাকা লাগবে। কারণ এইসব পাওয়ারের কাজ টাজ নিয়ে অনেকে আছে যে ছোটবেলা থেকেই দেখা যায় যে আহ, খুব একটা বুঝে না, তখন দেখা যায় এই চ্যাপ্টারে সে আসলে তার মাথা, সে বলে পারে না, মাথা কি করে ভেঙে ফেলতে চায় এই চ্যাপ্টার ধরলে আর কি, তার খারাপ লাগে। দীপা বলেছে মিস্টেক, ওকে, ভেরি গুড। দেখো, তোমরা বলো শুধু চলক এক্স থাকলে সেটা ক্যালকুলাস করলে কি হয়? এটা কত নাম্বার সূত্রে ছিল? শুধু চলক এক্স আছে, কোনো পাওয়ার নাই, এটা ক্যালকুলাস করলে কি হবে বলো? আরেকজন বলে জিরো, দেখো কি মন চাই করতে। সঞ্জিদা ইসলাম বলে জিরো। কেন জিরো কেন হবে? কনস্ট্যান্টের ক্যালকুলাস করলে জিরো হয়, চলকের ক্যালকুলাস করলে হয়। এই তো মোহাম্মদ বলেছে ওয়ান, ভেরি গুড। প্রত্যাশা ওয়ান, রাকিবুল, ভালো তো, তোমরা তো পারো অনেক, সবই জানো তোমরা, ভেরি গুড। দেখো, সবই তোমার সূত্রের সাথে মিলে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যখন তুমি 30-40টা সূত্র পড়বা, অনেকে আছে সিম্পল গুলো তখন ভুলে যায়। এটার জন্য তোমার অনেক প্র্যাকটিস করতে হবে। নেক্সট দিন থেকে আমি আবার কি করবো এটা নিয়ে কথা বলবো। আপাতত ক্লাস এইটুকুর মধ্যে হয়ে গেল তোমাদের। টাইপিং মিস্টেক সঞ্জিদা বলছে, ওকে, ভেরি গুড। সবাই মোটামুটি পারলা। আমি কিছু রেকর্ডেড ক্লাস তোমাদের ইয়েতে দিব, সেগুলা এগুলার পাশাপাশি একটু দেখবা যাদের সময় আছে। লাইভ ক্লাসের পাশে যদি কেউ ইচ্ছা থাকে এই চ্যাপ্টার অ্যান্সার করার, আগের গুলো একটু দেখলে তোমাদের মনে হয় একটু ধারণা হবে। আগেরটা দেখে নেক্সট ক্লাসে জয়েন করবা। আমি এখনই দিয়ে দিচ্ছি পিডিএফ গুলো, ঠিক আছে? সূত্র 1 থেকে 5 তোমাদের পড়া। আর এই প্রবলেম